চিকাগো বক্তৃতার স্মরণে আপনাদের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর 6টি বক্তব্য রেখেছিলেন। আজ 27 সেপ্টেম্বর এই বক্তৃতার অন্তিম পর্ব। আমরা অত্যন্ত আনন্দিত যে সুদূর পুরুলিয়া জেলার লাকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটা সেখানে অনুষ্ঠিত করেছে এবং সেখানকার ব্লক উন্নয়ন আধিকারিক সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটা দিব্যায়নের অনুপ্রেরণায় তারা এই অনুষ্ঠানটি করেছে। এ বিষয়ে প্রথম স্বাগত ভাষণ দেবেন দিব্যায়ন যুগ রিসার্চ কেন্দ্রের মাননীয় অধ্যক্ষ শ্রী শৈলেন মিত্র মহাশয়। নমশ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজ 27 সেপ্টেম্বর 2021 স্বামীজির শিকাগো বক্তৃতামালার 129তম দিন বা 128তম বর্ষ উদযাপন এবং দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের স্বামীজির শিকাগো বক্তৃতামালা অনুধ্যানের 29তম প্রচেষ্টা। বিগত 6 বছর স্বামীজির আশীর্বাদে দিব্যায়নের সঙ্গে যুক্ত বিদ্যালয়গুলি শুধুমাত্র 11 সেপ্টেম্বরের শিকাগো বক্তৃতার প্রথম দিনটি উদযাপন না করে সমগ্র শিকাগো বক্তৃতামালার 6টি বক্তব্য এক একটি স্কুল এক এক দিন করে অনুষ্ঠিত করেন। আপনারা জানেন শিকাগো বক্তৃতার দ্বিতীয় দিনের বক্তব্যটি আমরা দিব্যায়নের যোগাসন শিক্ষার্থী ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে ও দিব্যায়নের সঙ্গে যুক্ত 40টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা প্রত্যেক বৎসর অনুষ্ঠিত করা হয়। আজ শিকাগো বক্তৃতার শেষ দিনের অন্তিম ভাষণটিও এই ফলিত বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে রূপ দেবার আমরা চেষ্টা করব। ভগবান শ্রীরামকৃষ্ণদেব নিজে ছিলেন আদ্যন্তভাবে বিজ্ঞান সচেতন ও বিজ্ঞান মনস্ক। তিনি নিজে কোনো কিছু যাচাই না করে না দেখে গ্রহণ করতেন না এবং তার পরিমণ্ডলে সবাইকে উদ্বুদ্ধ করতেন বিজ্ঞান মনস্ক হবার জন্য। আমাদের সবাই জানা একটি ঘটনা উদ্ধৃত করছি, সেটা এইরকম কথামৃতকারের বর্ণনা। সময় সকাল, আজকের মতন সেই দিনও সারাসারির বান আসবে। শ্রীরামকৃষ্ণদেব ভীষণ আগ্রহী ওই বান যাতে না দেখা অবস্থায় চলে যায় সেই ব্যাপারে তিনি সচেতন ও বান সম্বন্ধে আলোচনা চলছে। সবাইকে উৎসাহিত করছেন তা দেখবার জন্য। ইতিমধ্যে বাইরের উৎসাহী লোকেদের চিৎকারে নিজে ছুটেছেন সারাসারির বান দেখবেন বলে। সুধী দর্শক ও শ্রোতা বন্ধুগণ, আজ 2021 সালেও সূর্যগ্রহণ দেখবার জন্য পৃথিবীর জ্যোতির্বিজ্ঞানীরা সুপারসনিক জেট প্লেন বা শব্দাতীত গতিবেগের বিমানে চড়ে ছোটেন গামা রে স্পেকট্রোমিটার বা সোলার রেডিও টেলিস্কোপের সাহায্যে সূর্যের ভিতরে প্রোটন প্রোটন ফিউশন রিয়াকশন দেখবার ও বিশ্লেষণ করবার জন্য। শ্রীরামকৃষ্ণের সময় ওই দিন ছিল না দ্রুততম গতির কোনো যান যাতে চড়ে মহাজাগতিক ওই ঘটনা অনুধাবন করা যায়। কিন্তু বিজ্ঞান সচেতন মানুষকে কি সীমাবদ্ধ রাখা যায়? শ্রীরামকৃষ্ণ ছুটেছেন ওই দ্রুত বেগে চক্রাকারে অগ্রসমান জলরাশির সঙ্গে সঙ্গে। বোঝবার জন্য বিজ্ঞানী শ্রীরামকৃষ্ণদেবের পরনের ধুতিখানি খুলে গেছে। ধুতির দিকে হুঁশ নেই বিজ্ঞানীর, কারণ বিজ্ঞান তপস্বী জানেন এটি তিনি পাবেন খুব অল্প সময়ের জন্য, তাই সময় নষ্ট করা যাবে না। বিজ্ঞান মনস্ক জন্মগত সংস্কারের ঋদ্ধ স্বামী বিবেকানন্দ এই শিক্ষায় লালিত পালিত হয়েছিলেন তার গুরুর কাছে। ভারত পরিক্রমা ও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্বামীজির গুরু প্রদত্ত শিক্ষা
ও তাকে বিশ্ব ধর্ম সম্মেলনে পাঠাবার উদ্দেশ্য ভারতবর্ষের সাধারণ মানুষের উন্নতি এবং প্রস্ফুটিত হয়, স্পষ্ট হয় এই উদ্দেশ্য। কিন্তু কি তার উপায়, তার স্বামীজির অনেক চিঠি ও সামনাসামনি আলাপচারিতা প্রকাশিত হয়েছে। উদাহরণ হিসেবে 1998 সালের 11 জুলাই স্বামী শুদ্ধানন্দকে লেখা স্বামীজির একটি চিঠি আপনাদের সবাইকে পড়বার জন্য অনুরোধ করলাম। ওই চিঠির দিক নির্দেশ অনুযায়ী দিব্যায়ন শিক্ষার প্রসারে ও বিজ্ঞানের প্রসারে নিয়োজিত। দিব্যায়নের সঙ্গে যুক্ত বিদ্যালয়গুলিতে বিজ্ঞান শিক্ষা, সামাজিক প্রয়োজনে সাড়া দেওয়া, শরীর গঠনের আয়োজন ইত্যাদি বিষয়ে মাস্টারমশাইদের মাধ্যমে বিশেষভাবে নজর দেওয়া হয়। আজ আমরা শিকাগো বক্তৃতার অন্তিম দিনের অন্তিম ভাষণটিও স্বামীজির আশীর্বাদে নিয়ে আধুনিক বিজ্ঞানের সাহায্যে উপস্থাপন করার চেষ্টা করব। এই বক্তৃতাকে আমরা একটি পাখির রূপকে ভাবতে পারি। মনে করুন পাখিটির দুটো ডানা। একটি ডানা হলো স্বামীজির বর্ণিত বীজ এবং মাটি, জল ও বাতাস বা রৌদ্রের সমন্বয়ে বীজ থেকে গাছে রূপান্তর। দ্বিতীয় ডানাটি স্বামীজির ওই একই বাসনের 5টি বাক্য বা সেন্টেন্সকে ধরে দুবারে আমরা একটি সুষম মিশ্রণ বা হোমোজেনিয়াস কম্পাউন্ড আপনাদের সামনে উপস্থিত করব। প্রথম বাক্য দুটি হলো, আমি কি ইচ্ছা করি যে খ্রিস্টান হিন্দু হয়? ঈশ্বর তাহা না করুন। ইংরাজিতে বলেছিলেন, ডু আই উইশ দ্যাট দ্য খ্রিস্টান উড বিকাম হিন্দু? গড ফরবিড। দ্বিতীয়টি ছিল, আমি কি ইচ্ছা করি যে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টান হয়? ঈশ্বর তাহা না করুন। I wish that the Hindu or Buddhist would become Christian. God forbid. বর্তমানে শিকাগো বক্তৃতা মালা বা প্রথম বিশ্ব ধর্ম সম্মেলনের শ্রেষ্ঠ বক্তা হওয়ার ইচ্ছা কি স্বামীজির ছিল? না, ছিল না। আপনার আমার মঙ্গল বা বহুজন হিতায়, বহুজন সুখায়, এই ইচ্ছা কল্প ছিল শ্রীরামকৃষ্ণদেবের। এই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি সপ্ত ঋষির এক ঋষিকে নাবিয়ে এনেছিলেন। কি ছিল নরেন্দ্রনাথের ইচ্ছা? নির্বিকল্প সমাধিতে ডুবে থাকা। এই ইচ্ছা প্রার্থনার কি ফল হয়েছিল আমরা জানি। ঠাকুর তাকে অন্যভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন, বলেছিলেন, বট গাছের মতন হ, হাজার হাজার লোককে আশ্রয় দান করতে হবে। এই 3টি অংশকে আমরা 2টি ভাগে উপস্থাপন করব। প্রথম ভাগটি হলো স্বামীজির বর্ণিত বীজ, মাটি, জল ও বাতাস বা রৌদ্র। এই অংশটি উদ্ভিদ বিজ্ঞানের মাধ্যমে এবং আধ্যাত্মিক, বৈজ্ঞানিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে খুব সহজভাবে উদাহরণ সহ দেখাবেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে জীববিজ্ঞানের শিক্ষক শ্রী জওহর কালী চ্যাটার্জি মহাশয়। এইবার আমরা দ্বিতীয় ডানাটির উপর সামান্য আলোচনা তুলে ধরার চেষ্টা করব। মাননীয় দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এই বিষয়ে একমত হবেন যে পৃথিবীতে প্রতিটি প্রাণ সম্পন্ন প্রাণী, গাছ বা চলমান জীব, আমি কি ইচ্ছা করি, ডু আই উইশ, এই মোটিভেশন বা ইনার ইনস্টিংক্ট বা ড্রাইভিং ফোর্স দ্বারা পরিচালিত হয়। এই ব্যক্তিগত ইচ্ছা শুভ বা সৎ হলে তা ব্যক্তি, সমষ্টি বা সমাজের উপর শুভ প্রভাব দেবে, অথবা তার বিপরীত হলে অশুভ ফল দেবে। কিন্তু তা ওই প্রকার ইচ্ছাকারী ব্যক্তির শারীরিক, মানসিক অবস্থার উপর যে প্রভাব ফেলে তা ইমিউনোলজি, নিউরোফিজিওলজির পালক স্পর্শে আমাদের কাছে তুলে ধরার চেষ্টায় আজকে ব্রতী হয়েছেন ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। দ্বিতীয় ডানার আরেকটি সজীব অংশ হলো বিশ্ব ধর্ম সম্মেলনের অন্তিম বক্তার অন্তিম 3টি বাক্য। প্রথম বাক্যটি ছিল, বিবাদ নয় সহায়তা, হেল্প অ্যান্ড নট ফাইট। দ্বিতীয় বাক্যটি, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন।
তৃতীয়টি ছিল মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি, হারমোনি অ্যান্ড পিস অ্যান্ড নট ডিসেনশন। এই বিষয়ে আপনাদের কাছে দিব্যায়ন যোগ রিসার্চ সেন্টারের শেষ আবেদন, আপনাদের সুচিন্তিত অভিমত ও এই রকম প্রয়োগের প্রচেষ্টা আরও কিভাবে করা যায় তা জানিয়ে আমাদের আশীর্বাদ করবেন। ধন্যবাদ, নমস্কার। এবারে আপনারা মানবাজার শিক্ষক শ্রী সমরেশ মুখোটির কণ্ঠে শুনবেন স্বামীজির অন্তিম দিনের ভাষণ বাংলাতে। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার, আমি সমরেশ মুখোটি, সহকারী শিক্ষক, পাথরকাটা প্রাথমিক বিদ্যালয়, জেলা পুরুলিয়া। শিকাগো বক্তৃতায় 27 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দর বিদায় ভাষণ আজ আমি পাঠ করছি। অবশেষে বিশ্ব ধর্ম মহাসম্মেলন বাস্তবে রূপায়িত হয়েছে এবং যারা একে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করেছিলেন, করুণাময় ঈশ্বর তাদের সহায়তা করেছেন এবং তাদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন। আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই, যারা তাদের উদার হৃদয় এবং সত্যানুরাগ দিয়ে প্রথমে এই স্বপ্ন দেখেছিলেন এবং পরে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। এই সভামঞ্চ থেকে যে সমস্ত উদার মনোভাব প্রবাহিত হয়েছে সেগুলোর প্রতিও আমার ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই এই শিক্ষিত ছাত্রীমণ্ডলীকে, যারা সব সময় আমার প্রতি তাদের সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে যে যে ভাবগুলো সহায়তা করে তার প্রত্যেকটিকে সমর্থন করেছেন। এই ঐক্যতানের মধ্যে মাঝে মাঝে কিছু বেসুর সুরও শোনা গেছে। আমি তাদেরকেও আমার ধন্যবাদ জানাই, কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ের সাধারণ ঐক্যতানকে আরো মধুর করে তুলেছেন। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আমি এখনই এ বিষয়ে আমার নিজের মত পেশ করছি না, কিন্তু যদি কেউ এখানে এই আশা পোষণ করেন যে একটি ধর্মের অভ্যুদয় আর অন্য ধর্মগুলির বিনাশের দ্বারা এই ঐক্য আসবে, তবে আমি তাকে বলবো, ভাই, এ তোমার দুরাশা। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক? ভগবান না করুন। আমি কি চাই হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক? ভগবান তা না করুন। মাটিতে বীজ পোতা হলো, মাটি, বাতাস আর জল তার চারদিকে রয়েছে। বীজটি কি কখনো মাটি, বাতাস বা জল হয়ে যায়? না, চারা গাছ হয়। ওই চারা গাছ একদিন বড় হয়, মাটি, জল, বাতাস এদেরকে আত্মস্থ করে সেগুলোকে বৃক্ষের উপাদানে পরিণত করে এবং ক্রমশ বৃক্ষ হয়েই বেড়ে ওঠে। ধর্মের ক্ষেত্রেও একই কথা। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী তাদের নিজের ধর্ম পালন করে যাবে। যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে, তাহলে এই সাধুতা, পবিত্রতা এবং দয়া দাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মের পদ্ধতির মধ্যে অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর শুধুমাত্র টিকে থাকবে তার ধর্মই, তবে তিনি বাস্তবিকই কৃপা পাবেন। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি, তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয়, শান্তি। নমস্কার। এবার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের জীবন বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী জহর কালী চ্যাটার্জি আপনাদের কাছে বক্তব্য রাখবেন। নমস্কার। 27 সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভা
সমাপ্তি ভাষণে যে কথাগুলি বলেছিলেন তার প্রাসঙ্গিকতা খুব সংক্ষেপে দু একটি কথায় আলোচনা। তার বক্তৃতার অভিমুখ বা অভিক্ষেপ কে বিশেষ তিনটি ভাগে আমরা ভাগ করে দেখতে পারি। এক হচ্ছে প্রথম বক্তৃতার প্রথম অংশটি হচ্ছে বৈজ্ঞানিক, তারপর একটি সামাজিক এবং আধ্যাত্মিক। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন বীজ থেকে চারা গাছ হয়। বীজ যদি মাটি পায়, যদি রোদ্দুর পায়, যদি জল পায়, তবে সে একটি চারা গাছে পরিণত হয়। কিন্তু চারা গাছটি কি, বীজটি কি জল হয়ে যায়, বীজটি কি মাটি হয়ে যায়, বা বীজটি কি রোদ্দুর হয়ে যায়? না, এই তিনটি উপাদান যৌথভাবে এইগুলি ওই বীজটিকে চারা গাছ বা মহিরুহে পরিণত হতে সাহায্য করে। বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা এগুলিকে বলতে পারি, বা এই সম্পর্কে যে বীজের বিস্তারের জন্য যে তিনটি শর্ত প্রয়োজন তা আমরা বইয়েও পড়ে এসেছি। আমি এখানেও দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট্ট চারা গাছ আছে, আর এখানে একটি ফুলে সমৃদ্ধ একটি বড় গাছ হয়েছে, অর্থাৎ চারা গাছটি সমৃদ্ধ হয়ে গিয়ে এই আকার ধারণ করেছে। তার আগের অবস্থা যদি আমরা দেখি, অর্থাৎ আমার হাতে যদি একটা বীজ থাকে, তাহলে বীজটিকে এই চারা গাছে পরিণত হতে পারবে না। বীজের মধ্যে কি আছে? ভ্রূণ সুপ্ত অবস্থায় থাকে। তাহলে বীজটি ভ্রূণ বীজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এই সুপ্ত অবস্থা ধীরে ধীরে জাগরণের নামই হচ্ছে অঙ্কুরোদ্গম। তার জন্য কি দরকার? জল দরকার, মাটি দরকার, আলো দরকার, অর্থাৎ রোদ্দুর দরকার, বাতাস দরকার। রবীন্দ্রনাথ বললেন, আজি এ প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের বর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠেছে প্রাণ। এই প্রাণের জাগরণই হচ্ছে অঙ্কুরোদ্গম। আর এক কবি বললেন, ভয় নাই আজি জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচীর, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সভ্যসাচী। দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া। এই দাপর যুগের মৃত্যু ঠেলিয়া মানে কি? বীজের ভিতর ভ্রূণ সুপ্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ মৃত্যুর প্রায় একই অবস্থায় রয়েছে, নিশ্চল নিশ্চুপ এই অবস্থায় রয়েছে। তো তাকে জাগাতে গেলে যে উদ্দীপনার প্রয়োজন, সেই উদ্দীপনা কতগুলি উপাদান। এই উপাদানগুলি যখন ওই ভ্রূণের ভিতরে যায়, ভ্রূণ কি থাকে? খাবার দাবার সমস্ত কিছু নিয়ে সে পরম নিশ্চিন্তে নিদ্রিত অবস্থায় থাকে, নিশ্চল অবস্থায় থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তাকে সক্রিয় করতে গেলে এই উপাদানগুলি প্রয়োজন। এই উপাদানগুলির পেলে ওই বীজের ভিতরে আরম্ভ হয় এই আমরা যাকে বলি এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিঅ্যাকশনস বা প্রতিক্রিয়া। এই যে রাসায়নিক এই যে ক্রিয়া বিক্রিয়া হয়, এর ফলে বীজ এর মধ্যস্থ ভ্রূণ ধীরে ধীরে জাগরিত হয়, অর্থাৎ চোখ পেলে দাঁড়ায়। যাপর যুগের মৃত্যু ফেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া। নয়ন তো মিলিল, পরবর্তী পর্যায়ে তার অভিব্যক্তি বা তার প্রকাশের জন্য আর কি দরকার? তাকে সুষ্ঠুভাবে বড় করার জন্য বেড়া দেওয়া দরকার, অর্থাৎ তার চারিদিকে একটি বাঁধন দেওয়া দরকার, এবং বিভিন্ন উপাদানগুলি আরো সার বা অন্যান্য যে পদ্ধতি আছে সেইগুলি প্রয়োগ করে তার যাতে সুষ্ঠু বিকাশ হয় সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। একটি গাছকে যদি আমি চেষ্টা করে তাকে বামন গাছে রূপান্তরিত করে রাখার অপচেষ্টা বলা হয় আর কি, অর্থাৎ এটি করি, তাহলে সেই গাছটি কখনোই কোনো সফল গাছে পরিণত হতে পারে। সেই জন্য আমাদের প্রয়োজন যে উপযুক্ত পরিবেশ এবং উপযুক্ত উপাদান সহযোগে জীবের বিস্তার। মানুষের ক্ষেত্রে ওই একই ধারণা প্রযোজ্য, অর্থাৎ একটি মানুষের ভিতরে তার নিজস্ব সত্তা এইগুলিকে বিকাশ প্রয়োজন, সেটি আমরা
পরবর্তী পর্যায়ে আসছে, অর্থাৎ যে সামাজিক, তাহলে মানুষের ভিতরে যে যে নিজস্ব শক্তি অর্থাৎ যে সক্রিয় বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের কিভাবে বিকাশ করবে, সে সামাজিকভাবে কিভাবে হবে। তো আমরা সমাজবদ্ধ জীব, আমরা যে সমাজে বাস করি সেই সমাজ থেকে আমরা অনেক কিছু পেতে পারি, আমরা ভালোটাও পেতে পারি, আমরা খারাপটাও পেতে পারি। তো আমরা নেব কোনটি, সেটাই আমাদের বিচার্য বিষয়। অর্থাৎ আমরা পরিচালিত হব যেমন ভাবে, সেইভাবে আমরা আমাদের নেওয়ার অর্থাৎ আমাদের ভিতরে আত্মীকৃত করার এই গুণটিকে আমরা সহজে রপ্ত করতে পারবো। সেই জন্য অনেকগুলি, একটি ভালো কাজের জন্য অনেকগুলি যৌথ প্রয়াস প্রয়োজন। একই সূত্রে বাঁধা আছে সহস্রটি মন, একই কাজে সপিয়াছি সহস্র জীবন। অর্থাৎ একটি ভালো কাজ করতে গেলে অনেক এই যৌথ প্রয়াস দরকার সামাজিকভাবে। তো এইভাবে বীজের মতো প্রত্যেকটি মানুষের মধ্যে যে অন্তর্নিহিত ক্ষমতা আছে তার সুষ্ঠু পরিপূর্ণ বিকাশের জন্য কি করতে হবে? পারিপার্শ্বিক উপাদান বা বিভিন্ন এই মত ধর্মের অনুপ্রবেশ অনুঘটকে এই চারিত্রিক বৈশিষ্ট্য বিকাশের পথ সুগম করবে। তো অনুঘটকের মতো কাজ করবে, তাহলে অনুপ্রবেশ করে অনুঘটকের মতো কাজ করে চারিত্রিক এই বিকাশ পরিপূর্ণ একটি মানুষ তৈরি করতে সাহায্য করবে। আধ্যাত্মিকভাবে বলা যায় যে স্বামীজি যেটা বললেন যে ধর্ম কখনো কারো নিজস্ব সম্পত্তি বা নিজস্ব অধিকার হতে পারে না, এবং এক ধর্ম থেকে আরেক ধর্মকে চাপিয়ে দেওয়া যায় না। কখনো হিন্দুকে জোর করে বৌদ্ধ বা মুসলিম এইসব করা যায় না। তার কারণ তার জন্মসূত্রে সেই স্বকীয় তার কিছু বৈশিষ্ট্য থাকে, এবং এই বৈশিষ্ট্যগুলি তার প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এইগুলির বিকাশ প্রয়োজন। তা কিভাবে বিকশিত হবে না, অন্যান্য ধর্মের মধ্যে যে সার বস্তু আছে, অর্থাৎ যে কথাগুলি, যে উপাদানগুলি যেগুলি আমাদের নিজস্ব বৈশিষ্ট্যকে আরো জোরদার করতে, শক্তিশালী করতে সহায়তা করবে, কেবলমাত্র সেইগুলি নির্বাচিত করে সেইগুলি নিতে হবে এবং একে আত্মীকৃত করতে হবে। এই যে সহজাত প্রবৃত্তি আত্মীকৃত করা, একেই বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এই আত্মীকৃত ক্ষমতা বলে নানা মত, নানা ধর্ম একই ধারায় আত্মীকৃত হয়ে একটি বলিষ্ঠ নবচেতনা উন্মেষ ঘটাবে। স্বামীজি বোধহয় এটাই বলতে চেয়েছিলেন তার বক্তব্যের মধ্যে, যে আমাদের জগৎগুরু শ্রী শ্রী রামকৃষ্ণের যে মতাদর্শ, যে ভাবধারা, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়, যতমত ততমত, সর্বধর্ম সমন্বয়, সমস্ত ধর্মগুলি বিভিন্ন ধারাগুলি এক জায়গায় মিলিত হয়ে একটি মহান, একটি সফল যে একটি ব্যক্তিত্বের বিকাশ ঘটাবে, এটাই বোধহয় তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই আবার সেই রবীন্দ্রনাথকে আমরা বলি যে উনি বললেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ, তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, মার মঙ্গলে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র ভরা তীর্থ ঘিরে। তো এই যে সবার পরশে পবিত্র ভরা তীর্থ নিয়ে, এই জন্য চাই সমবেত প্রয়াস, অর্থাৎ সমস্ত মত, বিভিন্ন মতের যে সার বস্তু, এইসব মিলিয়ে একটি নবচেতনার উন্মেষ। নমস্কার। এবারে বক্তব্য রাখবেন শ্রী হর্ষবর্ধন নেওটিয়া, বিশিষ্ট শিল্পপতি। তিনি স্বামীজির ইংরাজিতে বক্তৃতা দিয়েছিলেন। সেই 27শে সেপ্টেম্বরে সেই বক্তৃতাটি আপনাদের তিনি পাঠ করে শোনাবেন। The world's parliament of religions has become an accomplished fact, and the merciful Father has helped those who labored to bring it into existence, and crowned with success
their most unselfish labor. My thanks to those noble souls whose large hearts and love of truth first dreamed this wonderful dream and then realized it. My thanks to the shower of liberal sentiments that has overflowed this platform. My thanks to this enlightened audience for their uniform kindness to me and for their appreciation of every thought that tends to smooth the friction of religions. A few jarring notes were heard from time to time in this harmony. My special thanks to them, for they have, by their striking contrast, made general harmony the sweeter. Much has been said of the common ground of religious unity. I am not going just now to venture my own theory, but if anyone here hopes that this unity will come by the triumph of any one of the religions and the destruction of the other, to them I say, friends, yours is an impossible hope. Do I wish that the Christian would become a Hindu? God forbid. Do I wish that a Hindu or Buddhist would become Christian? God forbid. The seed is put in the ground, and the earth and the air and water are placed around it. Does the seed become the earth or the air or the water? No. It becomes a plant. It develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others and yet preserve their individuality and grow according to their own law of growth. If the Parliament of Religions has shown anything to the world, it is this. It has proved to the world that holiness, purity, and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character. In the face of this evidence, if some people still dream of the exclusive survival of their own religion and the destruction of others, I pity them from the bottom of my heart and point out to them that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension. মানুষের ব্যক্তিগত ইচ্ছা শুভ বা সৎ হলে তা ব্যক্তি, সমষ্টি ও সমাজের উপর শুভ ফল দেবে এবং তার বিপরীত হলে অশুভ ফল দেবে। ঠিক এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন ইমিউনোলজি এবং নিউরোফিজিওলজি বিশেষজ্ঞ ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়। 1893 খ্রিস্টাব্দের আজকের দিনটি চিকাগো ধর্ম মহাসম্মেলনের শেষ দিন ছিল এবং সেই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের প্রয়াসের জন্য
তাদের আন্তরিক সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে তার একটি অঙ্গীকার করে নেওয়ার জন্য। আজ মূলত আমরা স্বামীজির চিকাগো ধর্ম মহাসম্মেলনের শেষ দিনে যে বিশেষ কয়েকটি বার্তা ছিল সেগুলোকে নিয়ে একটু নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করব। শৈলেনবাবু প্রথম যেদিন আমাকে বললেন কথাটা, যে এগুলোর যদি একটু বিজ্ঞানভিত্তিক কোনো ব্যাখ্যা পাওয়া যায় তাহলে হয়তো বর্তমান যুগের ক্ষেত্রে সেটা অনেক বেশি সময়োপযোগী হয় এবং গ্রহণযোগ্য হয়। কথাটা শোনার পরে যে দুটো জিনিস মাথায় এলো সেটা হচ্ছে 2021 সালে দাঁড়িয়ে আমরা এমন একজন মানুষকে নিয়ে আলোচনা করছি যার জন্ম আজ থেকে 150 বছরেরও বেশি আগে, কিন্তু বিজ্ঞানের ভাষায় যদি বলি সেই মানুষটি কি আজ আছেন আমাদের সাথে, জীবিত আছেন? জীববিজ্ঞানের ভাষায় কিন্তু নেই। জীবনের যা সংজ্ঞা সেই হিসাবে তিনি নেই। কিন্তু আমি নিশ্চিত এখানে যারা উপস্থিত তারা প্রত্যেকেই বলবেন স্বামী বিবেকানন্দ তার কথার মধ্যে দিয়ে, তার কাজের মধ্যে দিয়ে আমাদের সাথে আছেন। আবার যদি বলি জীববিজ্ঞানের ভাষায় জীবনের যা সংজ্ঞা, সেই সংজ্ঞায় কি কথা বা কাজকে জীবিত বলে ধরা যায়? অবশ্যই না। তাহলে কি জিনিসটা বেঁচে আছে? স্বামী বিবেকানন্দ তো সারা জীবন শুধু একটাই কথা বলেননি, আরও অনেক কথা বলেছেন, কিন্তু তার মধ্যে এই কথাগুলি যুগ যুগ ধরে বেঁচে আছে। প্রকৃত অর্থে কথার মধ্যে যে শক্তিটা নিহিত আছে সেই শক্তিটাই কিন্তু যুগ যুগ ধরে বেঁচে আছে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এগিয়ে চলেছে। এবং এই শক্তির সন্ধানের নামই কেউ তাকে বিজ্ঞান বলে, কেউ তাকে ঈশ্বর দর্শন বলে। এবারে সেরকমই তিনটে মূলত কথা নিয়ে আজকের আলোচনার বিষয়। শেষ দিনে স্বামীজি বললেন হেল্প অ্যান্ড নট ফাইট। এই কথাটা আমরা প্রত্যেকেই অনেকবার শুনে থাকব এবং এই কথা বারবার শুনেছি শিক্ষকদের কাছ থেকে, সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের কাছ থেকে, যে প্রত্যেকে প্রত্যেকের সাহায্য করো, লড়াই করে কোনো লাভ নেই। কিন্তু স্বামীজি যে সময় দাঁড়িয়ে বলেছিলেন কথাটা, এবং এই কথাটার বৃহত্তর অর্থে স্বামীজি কিন্তু ডারউইনের ইভলিউশন থিওরিকে এক প্রকার চ্যালেঞ্জ করলেন। কথা প্রসঙ্গে কোনো সময় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ডারউইনের যে ইভলিউশন থিওরি আছে সেটা পাশ্চাত্যের ইভলিউশন থিওরি আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়। বৃহত্তর আমি বা বেটার আমি হওয়ার জন্য এই যে লড়াইয়ের কথা ডারউইনের মতবাদ বলা আছে, এই যুক্তি নিম্নবর্গীয় জীবজন্তু, কীটপতঙ্গ, পশু পাখির মধ্যে সত্যি হলেও মানুষের মধ্যে কিন্তু এই ধরনের লড়াই করে, একে অন্যের সাথে লড়াই করে এগিয়ে যাওয়ার যে মতবাদ বিবর্তনের, তা কিন্তু প্রযোজ্য নয়। এই কথা নিয়ে অনেক কন্ট্রোভার্সি থাকলেও যদি ভালো করে দেখি তাহলে কি, যদি বা নিজেকে জিজ্ঞেস করি যে এগিয়ে যাওয়ার জন্য কি লড়াইয়ের একদমই কোনো প্রয়োজন নেই? যদি লড়াই না করি তাহলে আরেকজনের, যদি কম্পিটিশন না হয় তাহলে একজন আরেকজনের থেকে বেটার হবে কি করে? যদি অন্যভাবে বলি যে লড়াই অবশ্যই দরকার, প্রতি মুহূর্তে লড়াই দরকার, কিন্তু সেই লড়াইটা অন্যের সাথে না করে যদি নিজের সাথে করা হয়, নিজের ভিতরে যে খারাপগুলো আছে সেগুলোর সাথে লড়াই করা হয়, তাহলে বোধহয় আমরা প্রতিনিয়ত আরও বেটার আমি, আরও গ্রেটার আমিতে পরিণত হতে পারব। জীববিজ্ঞানের যে বিশেষ শাখা নিয়ে আমার চর্চা, ইমিউনোলজি, তার বেসিক কনসেপ্টটাও কিন্তু অনেকটা এরকমই, হেল্প অ্যান্ড নট ফাইট।
উইথ দ্য গুড বাট ফাইট উইথ দ্য ব্যাড। জিনিসটা কীরকম হয়, প্রতিটা মানুষের ভিতরে একটা ইমিউন সিস্টেম আছে। এটা অনেকটা দেশের একটা যে সিকিউরিটি সিস্টেম সেরকম। এই সিকিউরিটি সিস্টেমের মধ্যে কিছু কিছু কোষ আছে যেগুলো শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তাদের ট্রেনিং হয়। কি ট্রেনিং হয়? যে তাদেরকে ভালো এবং খারাপ চেনানো হয়। এই ভালো এবং খারাপ চিনে তারপরে তারা সারা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে যখনই তারা কোনো ভালো জিনিস দেখে তাকে তারা নার্চার করে, আর খারাপ জিনিস দেখলে তাকে তারা ধ্বংস করার চেষ্টা করে, যাতে সে বৃহত্তর অর্থে দেহের কোনো ক্ষতি না করে। জিনিসটাকে যদি সমাজের ক্ষেত্রে নিয়ে আসি, আমাদের স্কুলগুলো সেই রকম একটা মাতৃগর্ভের যে ট্রেনিং সেন্টার, যেখানে কোষগুলো ট্রেনিং হচ্ছে, অনেকটা সেরকম। সেখানে সেই ট্রেনিং পেয়ে তারপরে সে সারা দেহে মানে সমাজের মধ্যে বেরিয়ে পড়ল তারা, এবং বেরিয়ে পড়ে ভালো এবং মন্দের বিচার করে খারাপকে ধ্বংস এবং ভালোকে এগিয়ে নিয়ে যাওয়ার এই শিক্ষা, এটাই রোজ আমাদেরকে আরও বেটার আমিতে ট্রান্সফর্ম করতে সাহায্য করবে। যদি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি, আমরা প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত এই যে কম্পিটিশন করি, একজনকে আরেকজনের সাথে তুলনা করি, সেটা তাদের আইকিউ বা ইন্টেলিজেন্ট কোশ্চেন দিয়ে। কিন্তু বাস্তবিক অর্থে একজন অফিসের যে টপমোস্ট বস এবং যে একদম লোয়ার ডিভিশন কর্মচারী, তার মধ্যে আইকিউর ডেফিনেটলি তফাৎ আছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ভেবে দেখেন, টপমোস্ট বসের কম্পিটিশন কিন্তু লোয়ার মোস্ট কর্মচারীর সাথে নয়। টপমোস্ট বস কম্পিটিশন করছে তার সমগোত্রীয় লোকজনের সাথে, যে এক লোয়ার ডিভিশন ক্লার্ক তিনি কম্পিটিশন করছেন তার সমগোত্রীয় লোকের সাথে। সেক্ষেত্রেও একজন বস ভালো, একজন বস খারাপ, একজন বেটার পারফর্ম করছে, একজন কম বেটার পারফর্ম করছে, সেই জিনিস চলে আসে। সেই জিনিসটা কিভাবে আসে? সেই জিনিসটা বিজ্ঞানের ভাষায় এখন নতুন করে বলা হচ্ছে যে আইকিউটা সাফিসিয়েন্ট নয় একজন মানুষকে বেটার পারফরমেন্স করার জন্য। কি দরকার তাহলে? সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে প্রতিনিয়ত আমরা যে বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সিচুয়েশনগুলোকে আমরা কিভাবে ডিল করছি, সেগুলোকে কিভাবে ট্যাকেল করছি, সেইগুলোকেই ট্যাকেল করার নামই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সেই ইমোশনাল ইন্টেলিজেন্স কীভাবে আসে? স্বামীজির দ্বিতীয় কথার যদি এভাবে ব্যাখ্যা করি আমি, দ্বিতীয় বললেন অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন। নিউরোবিজ্ঞানের ভাষায় তিনটি শব্দ আছে: স্কিম, অ্যাসিমিলেশন, অ্যাসোসিয়েশন। স্কিম কথার অর্থ, যখনই আমরা কোনো নতুন জিনিস দেখি আমাদের সামনে, আমরা সবসময় তার যা আকৃতি, অবয়ব সব দেখে তার একটা ধারণা করার চেষ্টা করি। এই ধরুন, একটা জায়গায় একটা গদি আছে, চারটে পায়া আছে, পিছনে একটা হেলান দেওয়ার জায়গা আছে, সেটাকে দেখে আমরা বলি এটাকে চেয়ার। এরকমভাবে প্রতিটা অবজেক্টকেই আমরা কিন্তু তার শেপ, সাইজ, এক্সটার্নাল কালার এসব দিয়ে একটা বিচার করার চেষ্টা করি, এবং আমাদের মনের মধ্যে যে ডেটাবেস আছে তার সাথে আমরা সেগুলো ম্যাচ করার চেষ্টা করি। সেই ম্যাচ করে যেটা বেস্ট ফিট হয় সেটাকে আমরা ভাবি যে এটা এই জিনিস। কিন্তু প্রতিবারই যে জিনিসটা দেখব সেটা আমার জানার মধ্যে আছে এমনটা নাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হয়? তখন আমরা নতুন যখন জিনিস দেখি সেটাকে অ্যাসিমিলেট করার চেষ্টা করি, যে না, এটা এই ক্যারেক্টারগুলো আছে, তাহলে এটা চেয়ারও হতে পারে, বা এটা একটা সোফাও হতে পারে, বা এটাকে আবার খুলে দিলে বেডের মতন হয়ে যাচ্ছে, তাহলে এটা সোফা কাম বেডও হতে পারে, বা বেডও হতে পারে। তখন নতুন ডেটাবেসে আমি ঢোকালাম যে এরকম একটা জিনিস আছে যাকে সোফা কাম বেড বলা যেতে পারে। এই যে প্রতিনিয়ত শিক্ষার মাধ্যমে অ্যাসিমিলেট করা হচ্ছে এবং সেগুলোকে অ্যাকোমোডেট করা হচ্ছে নিজের ডেটাবেসে, এই শিক্ষার, কনস্ট্যান্ট শিক্ষার নামই কিন্তু বেটার নিজেকে তৈরি করার জন্য আস্তে আস্তে এই শিক্ষার মাধ্যমেই
ইমোশনাল ইন্টেলিজেন্সগুলোকে আরও আস্তে আস্তে গ্রো করতে হবে, এবং এটার জন্য মানুষের শিক্ষা, সংস্কৃতি, প্রতিটা জিনিস প্রতি মুহূর্তে অনেকখানি হেল্প করতে পারে। আবার তৃতীয় যে কথাটি বললেন, হারমোনি অ্যান্ড পিস, নট ডিসেনশন। হারমোনি এবং পিস কিন্তু আমাদের বডির এই যে ইমিউন সিস্টেম যদি বলি, ইমিউন সিস্টেমের একদম মোদ্দা কথা। গোটা ইমিউন সিস্টেমটা কিন্তু কাজই করছে বডিটার হারমোনি বা পিসের জন্য, এবং এই হারমোনি এবং পিসের জন্যই প্রতিটা কোষের ওই যে আলাদা করে শিক্ষা হয়েছে, কোনটা ভালো কোনটা খারাপ সেগুলোকে চিনতে শেখা, ভালোগুলোকে নার্চার করা এবং খারাপগুলোকে ডিস্ট্রয় করা। এই শিক্ষাটা যদি তাদের না থাকে, এই শিক্ষাটা যদি কোনোভাবে বিগড়ে যায়, কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলেই কিন্তু যে জিনিসের উৎপত্তি হয় তাকে আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা বলি অটো ইমিউনিটি বা অটো ইমিউন ডিজিজ। মানুষ যখন নিজেই নিজেকে ক্ষতি করতে থাকে, সেই ক্ষতিটার কারণ কি হয়? শিক্ষার অভাবের কারণে। যে না, যাকে আমি ঠিক অথচ ঠিক বলে বুঝতে পারছি না, যেটা ভালো সেটাকে ভালো বলে বুঝতে পারছি না, যেটা খারাপ সেটাকে খারাপ বলে বুঝতে পারছি না, খারাপকে দেহের মধ্যে বাড়তে দিচ্ছি বা ভালোকে ক্ষতি করছি, সেগুলোই কিন্তু তখন সামগ্রিকভাবে যেমন একটা বডির ক্ষতি করে, সমাজের ক্ষেত্রে সামগ্রিকভাবে সমাজের ক্ষতি করে। শেষ যে শব্দটা বললেন, ডিসেনশন। ডিসেনশন কথার অর্থ ডিসএগ্রিমেন্ট। কী জিনিসে ডিসএগ্রিমেন্ট? এমন ডিসএগ্রিমেন্ট যেটা ডিস্ট্রাকশনের দিকে যায়। ডিসএগ্রিমেন্ট সবসময় প্রয়োজন। ডিসএগ্রিমেন্ট না থাকলে আজকে সতীদাহ প্রথা বন্ধ হতো না, ডিসএগ্রিমেন্ট না থাকলে আজকে বাল্যবিবাহ বন্ধ হতো না। কিন্তু সেই ডিসএগ্রিমেন্টগুলো কিন্তু ফর এ বেটারমেন্ট, ভালো হওয়ার জন্য। তো আমাদের সেই ডিসএগ্রিমেন্ট দরকার যেগুলো ভালো হওয়ার জন্য, কিন্তু যে ডিসএগ্রিমেন্টগুলো সমাজকে ক্ষতি করে সেই ডিসএগ্রিমেন্টের আমাদের প্রয়োজন নেই। যে ডিসএগ্রিমেন্টগুলো এন্টায়ার হারমোনি এবং পিসকে নষ্ট করে সেই ডিসএগ্রিমেন্টের আমাদের প্রয়োজন নেই। এইভাবেই স্বামী বিবেকানন্দের প্রতিটা ছোট ছোট কথা আমাদের দৈনন্দিন জীবনকে আমি থেকে বেটার আমি এবং গ্রেটার আমিতে পরিণত হতে সাহায্য করে। তাই স্বামী বিবেকানন্দকে জানা যতটা জরুরি, তাকে মানা ততটাই জরুরি। আরও বেশি জরুরি তাকে অনুধাবন করা। একজন অনেকখানি স্বামী বিবেকানন্দ জানলেন বা পড়লেন, অথচ তাকে বুঝলেন না বা অনুধাবন বা অনুসরণ করলেন না, সে জানার বোধহয় প্র্যাকটিক্যাল সেন্সে কোনো ভ্যালু নেই। অন্যদিকে একটা মানুষ স্বামী বিবেকানন্দকে অল্প একটু জানলেন, কিন্তু তার পুরোটাই অনুসরণ বা অনুধাবন করলেন, সেটাই কিন্তু বৃহত্তর এবং সুন্দরতর সমাজ গঠনের জন্য আদর্শ। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বামীজি বলেছেন, ধর্ম এমন একটা ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। আমরা স্বামীজির কাছে প্রার্থনা করি এই উত্তরণের। আজকের অনুষ্ঠানের অন্তিম পর্বে যাবার আগে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বামী বলভদ্রানন্দজি মহারাজকে। তিনি 11ই সেপ্টেম্বর অত্যন্ত মূল্যবান একটি বক্তব্য রেখেছিলেন। এরপরে 15ই সেপ্টেম্বর ছোট ছোট বাচ্চারা কুয়োর ব্যাঙ নাটকটি পরিবেশন করে। তাদের আমরা দিব্যানের পক্ষ থেকে স্নেহ ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠানের বক্তা ডক্টর অর্ঘ্য চট্টোপাধ্যায়কে আমাদের দিব্যানের পক্ষ থেকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই, এবং শ্রী জহরকালী চট্টোপাধ্যায় ও হর্ষবর্ধন নেওটিয়া দুজনকেই আমাদের দিব্যানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। এরপরে দিব্যায়নের সদস্যরা বৃন্দগান পরিবেশন করেছে, তাদের আমাদের দিব্যায়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।
गे